হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ২ বছর মেয়াদী এলএলবি করছেন এবং এলএলবি প্রিলিমিনারি ২০২৪ সালের পরীক্ষা দিবেন, যাদের পরীক্ষা আগামী ২৮শে নভেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হবে, তাদের জন্য আমি একটি শর্ট সাজেশন তৈরি করেছি। আপনারা চাইলে আমার এই ছোট্ট সাজেশনটি ফলো করতে পারেন। এটি সম্পূর্ণই আমার নিজের তৈরি করা। আপনারা চাইলে ফলো করতে পারেন, না চাইলে ফলো নাও করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নাই। তো অনেকেই আমাকে যেহেতু বলেছেন যে প্রিলিমিনারি ২০২৪ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটু সাজেশনের ব্যবস্থা করতে, আমি তাদের জন্য এটি করেছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকেই ইতিমধ্যে পড়াশোনা শেষ করে ফেলেছেন, অনেকে রিভিশন দিচ্ছেন। তো অন্য কোনো প্রশ্ন যাই পড়ুন না কেন, এই প্রশ্নগুলি অবশ্যই আপনারা একটু দেখে যাবেন, অবশ্যই একটু রিভাইজ দিবেন, রিভিশন দিবেন। এটি আপনাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট। আমার বিশ্বাস এই প্রশ্নগুলো যদি আপনারা একটু ভালোভাবে দেখে যান তাহলে পরীক্ষার খাতায় মিনিমাম সেকেন্ড ক্লাস মার্ক আপনারা অর্জন করতে পারবেন। তো সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আইন বিজ্ঞানের সংজ্ঞা দাও, আইন বিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো, আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র, আইন বিজ্ঞান আইনের মতোই বড় এবং একটি বেশি বড়, কার্ল নিউলিন এর এই উদ্ধৃতির আলোকে আইন বিজ্ঞান এবং আইনের সম্পর্ক নিরূপণ করো। এটি অবশ্যই আপনারা দেখে যাবেন। ও আরেকটি কথা বলে রাখি, আইন বিজ্ঞান থেকে আপনাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 20, 20-এ 100। কিন্তু একটি বিষয় হচ্ছে আপনারা কখনোই 5টি প্রশ্নের জন্য একদম এক্সাক্ট 5টি প্রশ্ন কখনোই আসে না, কারণ প্রত্যেকটি প্রশ্নের সাথে 2টি, 3টি, 4টি করে ছোট ছোট প্রশ্ন জুড়িয়ে দেওয়া থাকে। এ কারণে আপনি যদি 5টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যান তাহলে আপনি খুবই বিপদে পড়ে যাবেন। এ কারণে আপনাকে মিনিমাম 10 থেকে 15টি প্রশ্ন আয়ত্তে থাকা উচিত। এটি না হলে আপনি কখনোই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। তো এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে একজন আইনজীবীর জন্য আইন বিজ্ঞান পাঠের দরকার বা প্রয়োজনীয়তা কি, আলোচনা করো। এই প্রশ্নটি আপনারা পড়ে যাবেন। এরপর রয়েছে অধিকার কি, আইনগত অধিকারের উপাদানসমূহ কি কি। এরপরে রয়েছে ব্যক্তি কাকে বলে, কত প্রকার ও কি কি। কৃত্রিম ব্যক্তি কিভাবে আইনগত মর্যাদা লাভ করে বর্ণনা করো। এরপরে রয়েছে প্রথা বলতে কি বুঝো, আইনের উৎস হিসেবে প্রথার গুরুত্ব আলোচনা করো। একটি প্রথা আইনের মর্যাদা পেতে কি কি শর্ত পূরণ করতে হয় এই বিষয়টি আলোচনা করো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই আপনারা একটি পড়ে যাবেন। এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে যেটি গত বছর মানে 2021 সালের 2022-এর প্রিলিতে এসেছিল, সেটি হচ্ছে সরাইখানায় পর্যটক আশ্রয় নিলেই ভ্রমণ শেষ হয়ে যায় না, আইনকে পর্যটকের মতোই আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে, কার্ডোজা এর উক্তিটি ব্যাখ্যা করো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা অবশ্যই এটি পড়ে যাবেন। এরপরে রয়েছে নজির কি, কর্তৃত্বমূলক এবং ঘোষণামূলক পূর্ব নজির বলতে কি বুঝো, একটি পূর্ব নজির কখন তাহার কার্যকারী তাহারাই আলোচনা করো। এরপরে রয়েছে পূর্ব নজির দিয়ে আইন প্রণয়ন করলে কি কি সুবিধা হয় আলোচনা করো। এরপরে রয়েছে বাধ্যবাধকতা বলতে কি বুঝো, এর প্রকারভেদ ও উৎসগুলো আলোচনা করো। এভিডেন্স ও প্রুফের মধ্যে পার্থক্য আলোচনা করো। এরপরে রয়েছে অধিকার কাকে বলে, অধিকার কত প্রকার ও কি কি, আইনগত ও ন্যায়সঙ্গত অধিকারের পার্থক্য বর্ণনা করো।
উভয়ের মধ্যে বিরোধ দেখা দিলে কোনটি প্রাধান্য পাবে? এরপর রয়েছে মেন্স-রিয়া বা দোষী মন বলতে কি বুঝো? এর সাথে রয়েছে অবহেলা কত অংশে বৈধ দায়ের উপাদান এবং অসাবধানতার মাপকাঠি বলতে কি বুঝো আলোচনা করো। এরপরে রয়েছে একজন সার্জন একটি অপারেশনে দেখা গেল যে অবহেলার কারণে রোগীর পাকস্থলীতে তিনি একটি সূক্ষ্ম যন্ত্র ভুলে রেখে যান, যার ফলে রোগীর কিছুদিন পর পুনরায় আবার অপারেশন করতে হয়। অবহেলার জন্য এই সার্জন বা চিকিৎসক বা ডাক্তারের দায় দায়িত্ব মূল্যায়ন করো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই আপনারা এটি পড়ে যাবেন। এরপরে কিছু প্রশ্ন আসে যে কয়েকটি জিনিসের পার্থক্য আলোচনা করো, যেমন মার্শাল ল এবং মিলিটারি ল, ব্যক্তিগত আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইন, প্রকৃত আইন এবং পদ্ধতিগত আইন, কমন ল এবং ইকুইটি ল। এগুলি অবশ্যই আপনারা পড়ে যাবেন। এরপরে রয়েছে কিছু টিকা, এই টিকাগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি 2022 সালের পরীক্ষায় এসেছিল, আপনারা অবশ্যই এগুলো পড়ে যাবেন। তার মধ্যে অন্যতম রয়েছে কৃত্রিম ব্যক্তি, আইনগত ব্যাখ্যা, সংবিধিবদ্ধ আইন, প্রশাসনিক আইন, একক মালিকানা ও সহমালিকানা, রেশিও ডিসাইডেন্ডি ও অবিটার ডিক্টা। তো আশা করি এই প্রশ্নগুলি যদি আপনারা একটু দেখে যান তাহলে আশা করি কেউ ফেল করবেন না, এবং একটু ভালো করে লিখলে আপনারা অনায়াসে সেকেন্ড ক্লাসে দাবিদার হবেন। তো সকলের জন্য শুভ কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ও আরেকটি কথা বলে রাখি, আপনারা পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই পরীক্ষার অ্যাডমিট, কয়েকটি কলম, 3-4-5টি কলম পারলে অবশ্যই আগে থেকে একটু লিখে নিয়ে যাবেন, নাহলে পরীক্ষার হলে নতুন কলম দিয়ে লেখাটা একটু কষ্টকর হয়ে যায়। আপনারা অবশ্যই পরীক্ষার হলে পরীক্ষার অ্যাডমিট মনে করে নিয়ে যাবেন, একের অধিক কলম নিয়ে যাবেন, পরীক্ষার হলে ওএমআর শিট ভালো করে ফিল আপ করবেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর সিরিয়ালি দেওয়ার চেষ্টা করবেন। যেমন একের পরে লিখলেন 10, তারপর লিখলেন 13, তারপর লিখলেন 5, তারপর লিখলেন 3, এভাবে নয়, আপনারা সিরিয়াল অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।